জেনে গেলাম যে প্রিপজিশনস কি, হোয়াট ইজ প্রিপজিশনস এন্ড হোয়ার ডাজ ইট কাম ফ্রম। প্রিপজিশন এসে ল্যাটিন শব্দ প্রা এবং গ্রিক শব্দ পজিটো, এই দুটো শব্দ থেকে এসে প্রিপজিশন, যার অর্থ পূর্ব এবং স্থান। ওকে, আমরা প্রিপজিশন সম্পর্কে জেনে গেলাম। এরপরে এর ডেফিনেশনটা একটু মনে রাখতে হবে আমাকে, যাতে ব্যবহারের সময় আমাদের সহজ হয়ে যায় বুঝতে। যে আমরা কেবল যেটা জানলাম সেটা হচ্ছে প্রি এবং পজিটিভ, এই দুটো থেকে এসে প্রিপজিশন, এবং প্রিপজিশনের ডেফিনিশনটা কি, কোথায় বসে, কখন বসে, এবং আসলে প্রিপজিশনের কাজ কি, এইটুকু আমাদের এখন জানতে হবে। দেখো, মূলত প্রিপজিশনের কাজ হচ্ছে নাউনের পূর্বে বসে অন্য কোনো শব্দের সাথে কানেকশন তৈরি করা। জাস্ট প্রিপজিশনের কথা হচ্ছে যে একটা নাউন কিংবা একাধিক নাউন যেটাই হোক না কেন, একটার পূর্বে বসে অন্য শব্দের সাথে একটা কানেকশন বা বন্ড তৈরি করা। সো তুমি প্রিপজিশনের সংজ্ঞাটা জেনে রাখবা যে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি, প্রিপজিশন শুধুমাত্র একটি ওয়ার্ড না, সেটা ফ্রেজ হতে পারে। এই কারণে বলবো একটি ওয়ার্ড কিংবা ফ্রেজ যখন একটি নাউনের পূর্বে বসে সেন্টেন্সে ব্যবহৃত অন্য শব্দের সাথে একটা কানেকশন তৈরি করে বা যোগসূত্র স্থাপন করে, তাকেই বলে প্রিপজিশনস। ডেফিনিশনটা লিখলাম না, সো আমার টোনটা শুনে তোমরা একটু নোট করে রাখবে। এবার আমরা চলে যাই প্রিপজিশনের টাইপসে, যে কি ধরনের প্রিপজিশনস আছে সেগুলো আমাকে একটু জানতে হবে। হ্যাঁ, যে আমরা প্রকারভেদে চলে যাই যে কি কি ধরনের প্রিপজিশনস হয় এবং কখন কখন এটা আমাকে ইউজ করতে হবে। ওকে, মুসলিমা লিখেছো স্যার কমপ্লিটিং সেন্টেন্স আর হবে না? হ্যাঁ হবে ইনশাআল্লাহ, আমাদের বাকি অল্প কিছু কথা আছে আর সেটা আমরা বোর্ড কোশ্চেন সলভ করার সময় ইনশাআল্লাহ দেখিয়ে দেব। ওকে, এবার দেখো প্রকারভেদ। নাম্বার 1, প্রিপজিশন আছে অনেকগুলো, তো এটা লিখে নেই যে প্রিপজিশনস সাত প্রকার। যে প্রিপজিশন হচ্ছে সাতটি। নাম্বার 1, সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশনস। ওকে, দেখো সিম্পল শব্দের অর্থ কি সবাই জানি। সিম্পল মানে সাধারণ বা এক, তার মানে যে প্রিপজিশন জাস্ট একটা মাত্র প্রিপজিশন থাকবে সেটা হচ্ছে সিম্পল। সোজা ভাষায় যদি আমরা সংজ্ঞাটা জেনে নিই, যে একটি ওয়ার্ড দিয়ে গঠিত প্রিপজিশনকে সিম্পল প্রিপজিশন বলে। সিম্পল প্রিপজিশন বলে। দেখো, তার মানে সিম্পল প্রিপজিশন চিহ্ন কি করে, যে একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত। এখানে আমাদের একটি মাত্র শব্দ থাকবে, সেটা হচ্ছে সিম্পল প্রিপজিশনের কাজ। কে কে আছে সিম্পল প্রিপজিশনে, কিভাবে মনে রাখবো? এটা ধরো মুখস্থ করার দরকার নেই, যেখানে দেখবা একটি মাত্র শব্দ আছে সেটাই হবে সিম্পল প্রিপজিশন। ধরো একটা ওয়ার্ড দিয়ে তৈরি ইন, একটা ওয়ার্ড অ্যাট, একটা ওয়ার্ড আপ, একটা ওয়ার্ড, এরকম একটি ওয়ার্ড আছে কিনা সেটা মাথায় রাখবে। একটি ওয়ার্ড যদি থাকে সেটাই হচ্ছে সিম্পল প্রিপজিশনস। সো তুমি এইভাবে মনে রাখবে, মুখস্থ না করে ইন, অ্যাট, অন, আউট, অফ, এভাবে চলে যাবে। তার মানে একটি ওয়ার্ড দিয়ে গঠিত প্রিপজিশনসকে সিম্পল প্রিপজিশন বলে। সেটা কি কি, কোনো মুখস্থ বা মেমোরাইজ করা দরকার নেই, শুধু দেখবো আমরা একটি ওয়ার্ড দিয়ে আছে কিনা। ইন, অ্যাট, অন, আউট, অফ, এই রিলেটেড যত আছে এগুলো সিম্পল প্রিপজিশনস। আমরা এর ব্যবহার পরে শিখবো। এবার নাম্বার 2 এ চলে যাই।
ওয়ান এবার টু তে চলে যায়, সিম্পল এর পরে হচ্ছে ডাবল। ডাবল প্রিপোজিশন, যাবো সিম্পলে ছিল একটা, ডাবলে যাবে দুইটা। দেখো তার মানে ডাবল প্রিপোজিশনের কাজ হচ্ছে আমরা লিখবো যে দুটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। লিখে নেই দুটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। আর ডাবল প্রিপোজিশন হচ্ছে দুটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। তার দুটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত প্রিপোজিশনস কে বলা হয় ডাবল প্রিপোজিশনস। যে প্রিপোজিশনকে ডাবল প্রিপোজিশন বলা হয়। তোমার একটি ওয়ার্ড দিয়ে ছিল সিম্পল আর দুটি ওয়ার্ড দিয়ে তৈরি হলো ডাবল। কে কে আছে ডাবলে সেটা একটু লক্ষ্য করি। দেখো দুটো মানে যেমন ইন এবং টু, দুটো মিলে তৈরি হলো ইনটু। অনের সাথে যদি টু দেই হবে অনটু, দুটো প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত। আমরা যদি আপের সাথে টু দেই হয়ে গেল আপ টু। সো আমরা যদি উইথ এর সাথে আউট দেই হয়ে গেল উইদাউট। তোমার কাজ হচ্ছে কোনো মুখস্থ করার দরকার নেই, টু ওয়ান টু আপ টু নো নিডেড। শুধু মনে রাখবো দুটো ওয়ার্ড দ্বারা গঠিত প্রিপোজিশন, আমরা দুটো প্রিপোজিশন নিয়ে যখন একটা প্রিপোজিশন তৈরি হবে তার নামই হলো ডাবল। সো মনে রাখবো যে দুটো সিম্পল প্রিপোজিশন যুক্ত হবে তৈরি হবে একটাতে, সেটাই হবে ডাবল। মুখস্থ করবো না ইনটু অনটু আপ টু উইদাউট, এগুলো কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। সেইভাবে শুধু জেনে রাখবো যে দুটো সিম্পল নেই তার দুটো চলে যাবে, এটা হচ্ছে ডাবল। যারা পরে যুক্ত হয়েছে তারা একটু ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো বা লাইভ ক্লাস দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। আর তোমাদের কাছে মানে অনুরোধ করছি যে তোমরা লাইভে এসে মুভ করবে না, যদি মুভ করো সেই ক্ষেত্রে হচ্ছে এটা ধরতে প্রবলেম হবে। আর একটু বলে নেই যে আমরা নানান টিচার নানান ভাবে ক্লাস করান, সো আমরা ওইভাবে ক্লাস করছি না বা করব না, আমাদের ক্লাসের ধরনগুলো একটু ডিফারেন্স। সো ডেফিনেটলি তোমাকে শুরু থেকেই থাকতে হবে। ওকে, যারা প্রথমে ছিল না তাদের জন্য বলছি আমরা প্রিপোজিশন কোত্থেকে এসেছে, প্রিপোজিশন ডেফিনিশনটা কি এবং প্রিপোজিশন কত ধরনের আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। একটু রিপিটে যাচ্ছি যে প্রিপোজিশন কোত্থেকে এসেছে, ল্যাটিন শব্দ প্রাক এবং গ্রিক শব্দ পজিটো, এই দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে প্রিপোজিশন, যার অর্থ পূর্ব এবং স্থান। প্রিপোজিশনের সংজ্ঞাটা হচ্ছে একটা নাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করবে, সেটা হচ্ছে প্রিপোজিশনের কাজ বা ডেফিনিশন। প্রিপোজিশন হচ্ছে 7 প্রকার। সোজা ভাষায় যদি মনে রাখি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, 8 প্রকার। সেখানে একটা যদি আমি বাদ দেই, মনে রাখবো পার্টস অফ স্পিচ 8টা, একটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে প্রিপোজিশন এর প্রকার। তার মানে প্রিপোজিশন হচ্ছে 7টা। নাম্বার 1 ছিল সিম্পল। সিম্পল এর কাজ হচ্ছে একটি ওয়ার্ড দিয়ে তৈরি, এবং একটি ওয়ার্ড দ্বারা যে প্রিপোজিশন আছে সেগুলোই সিম্পল। তোমার মুখস্থ করা দরকার নেই, ইন এট অন এগুলো মুখস্থ করবে না, আমরা অ্যাজ ইউজুয়ালি নরমালি মনে রাখবো। এরপর হচ্ছে ডাবল। ডাবল মানে দুই, তার মানে দুটো সিম্পলের সমন্বয়ে যে প্রিপোজিশনটা আসবে সেটাই হলো ডাবল প্রিপোজিশন। এটাও তুমি মুখস্থ করবা না যে অনেক প্রিপোজিশন আছে, জাস্ট মনে রাখবো দুটো সিম্পল যখন একটাতে রূপান্তরিত হবে সেটাই হবে ডাবল। সাচ এস ইন এর সাথে টু, ইনটু, অন এর সাথে টু, অনটু, আপ এর সাথে টু, আপ টু, উইথ এর সাথে আউট, উইদাউট। সেইভাবে তুমি মনে রাখবে তাহলেই হবে। ওকে, আমরা এবার নেক্সট আলোচনায় যাব। নাম্বার 3
সিম্পল গেল, ডাবল শেষ হলো, এবার নেক্সট কম্পাউন্ড। আমরা এবার যাব কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনস, এই প্রিপোজিশনটা একটু মজার। এখানে অনেক মানে সুন্দর কিছু জানার আছে, যদি আমরা থাকি ইনশাআল্লাহ জানতে পারবো। হ্যাঁ, যে কম্পাউন্ড প্রিপোজিশন কিভাবে তৈরি হয় বা কম্পাউন্ড প্রিপোজিশন কোত্থেকে, কিভাবে বুঝবো যে এটা কম্পাউন্ড প্রিপোজিশনস। মনে রেখো যে সিম্পল প্রিপোজিশনের সাথে সিম্পল প্রিপোজিশনের সিম্পল পি মানে সিম্পল প্রিপোজিশনের সাথে যে প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশনের সাথে এই বি এর স্থলে, বি এর স্থলে বাই এবং অনের স্থলে এ বসে বা ব্যবহৃত হয়ে যে প্রিপোজিশন তৈরি হয়, যে প্রিপোজিশন তৈরি হয় তাকে বলে কম্পাউন্ড, কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে দেখো কি লিখছে যে সিম্পল প্রিপোজিশনের সাথে বি এর স্থলে বাই। আমরা एग्जांपल দিলে বুঝতে পারবো যে সিম্পল প্রিপোজিশনের সাথে এই বাই কিংবা বি, অন কিংবা এ, এই রূপান্তরিত হওয়াকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। ডেফিনিশন মনে রাখা জরুরি না, বাট ব্যবহারটা শেখা বা কোনটা কোন প্রিপোজিশন তৈরি করব সেটা শেখা হচ্ছে আমাদের খুব জরুরি। ওকে, যেমন দেখো বলছি সিম্পল, তার মানে একটা কথা মনে রাখবো, সাতটা প্রিপোজিশন আছে, যেটাই থাক না কেন সিম্পল প্রিপোজিশন থেকে ডাবলে যাবে, কম্পাউন্ডে যাবে, ফ্রেজে যাবে, পার্টিসিপলে যাবে, ডিসগাইজ কিংবা ডিটাচ, এই সিম্পল থেকে বাকি ছয়টা প্রিপোজিশনে আমরা চলে যাব। তার মানে সিম্পল গুলো জানলে আমরা বাকিগুলো তৈরি করতে পারবো। ওকে, তো এখানে যেটা একটু মার্কিং এর বিষয় সেটা হচ্ছে আমরা বলছি দেখো যে বায়ের স্থলে বি, এটা একটু নোটেড রাখবো আমরা, যে বায়ের স্থলে, বায়ের স্থলে এই যে দেখো বি বা বি এর স্থলে বাই, রিভার্স করবো আমরা, অন এর স্থলে এ বা এর স্থলে অন, একটু রিভার্স করবো। হ্যালো, আসসালাম, মানে আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ সরি। ওকে, আমরা যে আলোচনা করছিলাম, যেখানে দেখো এটুকু আমাকে মার্ক করা জরুরি যে বি এর স্থলে বাই বা বাই এর স্থলে একটু রিভার্স, অন এর স্থলে বা এ এর স্থলে অন একটু রিভার্স, এইটুকু একটু মনে রাখবো। তার মানে এগুলোই সিম্পলের সাথে কানেক্টেড হয়ে তৈরি হবে কম্পাউন্ড প্রিপোজিশনস। যেমন ধরো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝাই যে বাই এর স্থলে বি কি এবং কি কি আছে, মানে কম্পাউন্ড প্রিপোজিশনস কোনগুলো, একটা প্রিপোজিশনস তুমি মুখস্থ করবে না, আমরা কিছু মুখস্থ করব না, জাস্ট মুখস্থ না করে মনে রাখবো। যেমন ধরো আমরা যেমন বলি বি সাইড, একটু ফলো করি, যেমন আমরা বলি বি সাইড, দেখো আমরা বি সাইড বলি, এটা ধরো একটা কম্পাউন্ড, কিন্তু বুঝবো কি করে কম্পাউন্ড। এখানে দেখো বি সাইড, এই বি এর স্থানে আমি বলছি যে বি এর স্থানে বাই, একটু রিভার্স করব, আর এখানে দেখো প্লাস আছে সাইড, সো যেটা আছে সেটাই দেখো, দেখো সো বাই প্লাস সাইড মিলে, এই বাই প্লাস সাইড মিলে কিন্তু তৈরি হয়েছে বি সাইড। সো এখানে ফলো করি বি এর স্থলে বাই, রিভার্স, বি এর স্থলে বাই, তার মানে তুমি দেখবা যে সকল প্রিপোজিশনস বি দিয়ে শুরু এবং যে সকল প্রিপোজিশনস এ দিয়ে শুরু সেটাই হবে কম্পাউন্ড প্রিপোজিশনস।
ওকে, আমরা যদি বলতাম বিটুইন, ফলো করি যে বিটুইন, দেখো বি বলেছি যে বি এর স্থলে বাই, এখানে দেখো বাই আর প্লাস এই টুইন যা আছে তাই, টুইন এভাবে করা যাবে অথবা টি ডব্লিউ আই এন টুইন। সো এই বাই টুইন থেকে তৈরি হয়েছে বিটুইন। সো এবার ফলো করো, এখানে বাই এটা কিন্তু একটা সিম্পল প্রিপজিশন, এখানে কিন্তু বাই একটা সিম্পল প্রিপজিশন, যার কারণে বলেছি সিম্পল প্রিপজিশনের সাথে এই অন এর স্থলে এ এবং বাই এর স্থলে বি, এটা বসে যে প্রিপজিশন তৈরি হবে সেটাই হবে কম্পাউন্ড প্রিপজিশনস। ওকে, আমরা এবার অন এর যদি একটা ব্যবহার দেখি যে এ দিয়ে বুঝবে কি, যেমন আমরা সবাই কিন্তু বলি অ্যালোন, দেখো আমরা বলি অ্যালোন একটা প্রিপজিশনস, অ্যালং, দেখো এই অ্যালংটাকে যদি আমরা একটু খণ্ডিত করি, দেখো কোথেকে এলো যে অ্যালং এর স্থলে বলছি অন দাও প্লাস এখানে লং যে আছে তাই, এই অন প্লাস লং মিলে তৈরি হয়েছে অ্যালং। সো এবার তুমি ফলো করো যে অ্যালং এখানে কেন কম্পাউন্ড প্রিপজিশনস, এরকম অনেক প্রিপজিশন আছে, বিসাইড, বিটুইন, বিফোর, অ্যালং, অ্যাবভ, একটা প্রিপজিশনস আমি তুমি অ্যাবাউট এগুলো মুখস্থ আমি করব না, শুধু মনে রাখবো বাই এর স্থলে বি এবং অন এর স্থলে, তার মানে বি দিয়ে এবং এ দিয়ে যত প্রিপজিশন শুরু হবে সেগুলোর নাম হবে কম্পাউন্ড। যেমন ধরো এটা কিন্তু অ্যাডমিশন লেভেলে প্রচুর পরিমাণে আসে বা কম্পিটিটিভ এক্সামস গুলোতে ফাইন্ড আউট করতে বলা হয় যে কোন টাইপ প্রিপজিশনস বা কোন ধরনের প্রিপজিশনস, সেগুলো বের করার জন্য আমাকে অনেক মুখস্থ করতে হয়, বাট আমরা মুখস্থ বিদ্যার কাছেই যাব না, আমরা যাব ম্যাজিকসে। ওকে, সো এভাবে তুমি বের করবে, এটাই হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশনস। এবার চলো আমরা চলে যাই নাম্বার 4। আমাদের সিম্পল প্রিপজিশন হলো, ডাবল হলো, কম্পাউন্ড হলো, এরপর আমরা চলে যাব ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশনস, ফ্রেজ প্রিপজিশনস, দেখো এখানেও এই প্রিপজিশনের সংজ্ঞা মনে রাখা প্রয়োজন নেই, এই প্রিপজিশন অনেক প্রিপজিশনস আছে, সেগুলো আমরা মুখস্থ করব না, আমরা জাস্ট টেকনিক দিয়ে মনে রাখবো যে ফ্রেজ প্রিপজিশন কেন হবে এবং কিভাবে চিনতে পারবো। ওকে, ফ্রেজ মানে কি, শব্দ সমষ্টি, তার মানে অসংখ্য বা অনেক শব্দ দিয়ে যখন কোনো বাক্য তৈরি হয় বা ওয়ার্ড তৈরি হয় সেটাই হয় ফ্রেজ। তার মানে ফ্রেজ প্রিপজিশনের সংজ্ঞাটা এক বা একাধিক প্রিপজিশনস বা এক বা একাধিক শব্দ মিলে যে প্রিপজিশন তৈরি হবে সেটাই হচ্ছে ফ্রেজ প্রিপজিশনস। সংজ্ঞাটা তোমরা নিজের মতো করে লিখো, আমি শুধু চেনা নিয়মটা দিছি, মনে রাখবা যে ফ্রেজ প্রিপজিশন চেনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রেজ প্রিপজিশন চেনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর শুরুতে এবং শেষে, শুরুতে এবং শেষে প্রিপজিশন থাকে, প্রিপজিশন থাকে। তাহলে দেখো ফ্রেজ প্রিপজিশন কিভাবে চিনবো, কোনো সংজ্ঞা জানি না বা আমরা মুখস্থ করিনি, কোনো সমস্যা নেই, শুধু মনে রাখবো যে শুরুতে এবং শেষে, শুরুতে এবং শেষে প্রিপজিশন আছে কিনা, যদি থাকে সেটার নামই হবে ফ্রেজ প্রিপজিশনস। যেমন দেখো আমরা যদি এক্সাম্পলে যাই যে চিনবো কি করে, দেখো আমরা একটু লক্ষ্য করি যে আমরা যদি বলি ইন স্পাইট অফ, একটু ফলো করো যে ইন স্পাইট অফ কিংবা বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ, একটু ফলো করি বাই ডিন্ট অফ। আচ্ছা এখানে দেখো তো শুরুতে বাই এবং শেষে অফ, তার মানে শুরুতেও সিম্পল প্রিপজিশনস এবং শেষেও সিম্পল প্রিপজিশনস আছে। তার মানে তুমি অনায়াসেই জানলা আমরা যে চেনা নিয়ম লিখেছি যে প্রধান বৈশিষ্ট্য শুরুতে প্রিপজিশন থাকবে, শেষে প্রিপজিশন থাকবে।
তার মানে শুরুতে বাই আছে, শেষে অফ আছে, এবং মাঝখানে যে ওয়ার্ডই থাক না কেন সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখব শুরুতে এবং শেষে প্রিপজিশনস আছে কিনা, যদি থাকে সেটি হবে ফ্রেজ প্রিপজিশনস। আমরা যদি বলি ইন স্পাইট অফ, শুরুতে কিন্তু ইন আছে, পরে কিন্তু অফ আছে, সো ইন স্পাইট অফ এটাও কিন্তু ফ্রেজ প্রিপজিশনস। আমরা যদি বলি ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ, শুরুতে ইন, শেষে উইথ, সো মাঝে যে শব্দ থাকবে কেন ওটা আমাদের বিজনেস না। আমরা দেখব শুরুতে এবং শেষে প্রিপজিশনস আছে কিনা, যদি থাকে তার নামই হচ্ছে ফ্রেজ প্রিপজিশনস। ওকে, মুসলিমা লিখেছো স্যার মাঝে মাঝে কমেন্ট করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ করব। বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, দেখো আমরা ফ্রেজ প্রিপজিশনসটা ক্লিয়ার হলাম কিনা একটু জানি, যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আগে এবং পরে প্রিপজিশনস থাকবে। ওকে থ্যাংক ইউ। এরপর আমরা চলে যাব নাম্বার 5, আমাদের সর্বশেষ। ওকে, এবার চলে যাই 5। এরপর লিখো পার্টিসিপল প্রিপজিশন। একটা মজার জিনিস এটা থেকে এবারও বিসিএস এর কোশ্চেন এসে পার্টিসিপল প্রিপজিশনস। মনে রেখো, বিশেষ করে এখন আমি 5, 6, 7 আমাদের যে তিনটা প্রিপজিশনস বাকি আছে, এই তিনটা প্রিপজিশন থেকে অ্যাডমিশন এবং বিসিএস বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলি সেখানে আমাদের প্রশ্ন হয়। সো তুমি 5, 6 এবং 7 বিশেষ করে 5 থেকে তুমি লিখে নিতে পারো, যে একটু মার্ক করে নিতে পারো এটাকে বিসিএস, কারণ এটাই হচ্ছে সবচেয়ে টপ লেভেল। সো আমরা একটু মার্ক করে নিলাম, বিসিএসটা তুমি দিয়ে নিলাম, যে আমাদের 5, 6, 7 এই তিনটি পার্টি তোমার একাডেমিকের বাইরে যায়, অ্যাডমিশনে পেতে পারো, এবং পরবর্তীতে যে যেখানে চাকরির জন্য ট্রাই করবে সেখানে এগুলো থেকে কোশ্চেন হয়। এবার দেখো পার্টিসিপল প্রিপজিশন সবারই কিন্তু আমাদের জানা আছে পার্টিসিপল কি। আমরা যদি একটু যাই, আমরা জানি পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল কে বোঝায়, সেটা ভার্ব আইএনজি হতে পারে। এক কথায় ভার্ব আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা জানি ভার্ব আইএনজি থাকলে সেটা তো জেরান্ডেরও কাজ করে। তো জেরান্ড এবং পার্টিসিপল দুটি আলাদা জিনিস, ইনশাআল্লাহ আমরা পরে করব। এখন আমরা এটা শুধু জেনে নিই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা পরে জয়েন করেছো তারা দেরি করে ফেলছো, হ্যাঁ একটু এখান থেকে ক্লাসটা ধরার চেষ্টা করো। পিছনে যেটা গিয়েছে একদম সোজা ভাষায় সহজ ভাষায় পড়ানো হচ্ছে, ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবা। বাট এখন যেখানে আছি আমরা এখান থেকে একটু মনোযোগী হও, ইনশাআল্লাহ আমরা ভালোভাবেই শেষ করতে পারবো। পার্টিসিপল যেটা নিয়ে কথা বলছিলাম, যে এক কথায় মনে রাখবো ভার্ব আইএনজি সেটাই হচ্ছে পার্টিসিপল, ভার্ব আইএনজি সেটা হচ্ছে জেরান্ড। বাট এই জেরান্ড এবং পার্টিসিপল চেনার অনেক, যেটা সবাই বলে অ্যাজ ইউজুয়াল নরমালি, যে তুমি দেখবা প্রিপজিশনের পরে ভার্ব আইএনজি আছে কিনা, যদি থাকে সেটা পার্টিসিপল, সরি সেটা জেরান্ড, আবার যদি দেখি প্রিপজিশন নাই সেটা হচ্ছে পার্টিসিপল। বাট এতটুকু দিয়ে পার্টিসিপল আর জেরান্ড চেনা যাবে না। জেরান্ড এবং পার্টিসিপল চেনার ভিন্ন কৌশল আছে, ইনশাআল্লাহ আমরা পরে শিখব। ওকে ঠিক আছে, আমরা এবার প্রিপজিশনে আবার ব্যাক করি। দেখো পার্টিসিপল প্রিপজিশনস অলরেডি আমরা জেনে গেলাম যে ভার্ব আইএনজি, তার মানে যে সকল প্রেজেন্ট পার্টিসিপল প্রিপজিশনের মতো কাজ করবে তাকেই বলবো পার্টিসিপল প্রিপজিশনস। মানে ভার্ব আইএনজি গুলো মূলত ভার্বের কাজ করবে না, বাট প্রিপজিশনের কাজ করবে, যদি করে তাকেই বলবো আমরা পার্টিসিপল প্রিপজিশনস। কে কে আছে এই পার্টিসিপল এর মধ্যে, চলো একটু দেখি। তার মানে একটু নোট করে রাখবো যে ভার্ব আইএনজি কে জেরান্ড বলা হয়, ভার্ব আইএনজি কে পার্টিসিপল বলা হয়। মনে রাখতে হবে আমার, শুধু ভার্ব আইএনজি হলেই পার্টিসিপল হবে না, স্পেসিফিক্যালি কিছু ভার্ব আছে যেগুলো মূলত পার্টিসিপল প্রিপজিশনের কাজ করে। সো লেটস সি। সো নাম্বার 1 থিওরি, তো লিখে নেই আমরা কে কে আছে। আছে থিওরি, considering, considering, concerning,
during, considering, concerning, regarding, touching, following। দেখো এবার বিসিএস এ যেটা আসে সেটা হচ্ছে ফলোইং। একটা বাক্য বলেছে এখানে ফলোইং কি ধরনের পার্টস অফ স্পিচ। সো যারা বুঝেনি তারা কিন্তু বলেছে ফলোইং ভার্ব আইএনজি জেরান, কেউ লিখেছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যারা খুব ভালোভাবে পড়েছে কিংবা ভালো শিক্ষকের কাছে ছিল তারা কিন্তু অপশনের আগে এসে এটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশনস। ওকে, ফলোইং, টাচিং, এরপর রেসপেক্টিং, রেসপেক্টিং এন্ড দ্য লাস্ট ওয়ান পাস্ট। মাথায় রেখো এই পাস্টটা মূলত বাইয়ের কাজ করে। তুমি দরকার হয় এখানে একটু মার্ক করে দিবা এটা বাই। তাহলে পিএসটি পাস্ট, কেউ আবার বলো না এটা পাস্ট টেন্স। এই পাস্ট শব্দটি বাই রিপ্লেসে কাজ করে এবং এই পাস্ট হচ্ছে এটা পার্টিসিপল প্রিপোজিশনস। নরমালি মনে রেখো সবাই জানে শুধু প্রেজেন্ট পার্টিসিপল। মনে রেখো এখানে আমাদের কনসিডারিং দেয়া আছে। যদি কখনো দেখো কনসিডারেড সেটাও কিন্তু প্রিপোজিশন হয়ে যাবে এবং সেটা তখন হবে পাস্ট পার্টিসিপল। কনসার্ন, কনসার্নিং কে যখন দেখবে কনসার্ন সেটাও কিন্তু প্রিপোজিশনের কাজ করে, বাট সেটা হবে পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন। ওকে, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। স্যার ডেফিনিশন আবার বললেন। ওকে ঠিক আছে, যে তুমি ডেফিনিশন সাজাবা যে সকল ভার্ব আইএনজি, এক কথায় সোজা ভাষায় যে সকল ভার্ব আইএনজি পার্টিসিপল প্রিপোজিশনের কাজ করে তাকেই বলে পার্টিসিপল প্রিপোজিশনস। ওকে, সো দেখো আমাদের কে কে আছে এখানে স্পেসিফিক্যালি এই যে কটা আমি লিখেছি এর বাইরে কিন্তু পার্টিসিপল প্রিপোজিশন হয় না। এখন কেউ যদি বলে আই এম ইটিং রাইস, এখানে এসে যেটা দাবি করে ইটিং তো ভার্ব আইএনজি, এটা তো পার্টিসিপল প্রিপোজিশনস না। সব পার্টিসিপলে কিন্তু প্রিপোজিশনের কাজ করবে না, শুধুমাত্র আমাদের বোর্ডে লেখা যে ভার্ব আইএনজি গুলো আমরা লিখেছি এগুলোই হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। সো এই কটা তোমাকে মনে রাখতে হবে। সো একটু তুমি বারবার পড়বা, দেখবে মাথায় সেট হয়ে গেছে। আমরা আবার বলি ডিউরিং, কনসিডারিং, কনসার্নিং, রিগার্ডিং, টাচিং, ফলোইং, রেসপেক্টিং এন্ড দ্য লাস্ট ওয়ান পাস্ট। আর আমরা বলেছি পাস্ট সর্বদা বাইরের কাজ করবে। এখানে আমরা এক্সাম্পল দিতে পারি, আমরা বাকিগুলোর এক্সাম্পল দেইনি বিকজ ওগুলো ইজি ছিল, তোমরা নিজেরাই করতে পারবে। সো আমরা যদি এক্সাম্পলে যাই, এখানে একটা এক্সাম্পল সাজাই, যে এক্সাম্পল 1 ধরো আমি লিখলাম যে I know everything, I know everything regarding this matter, I know everything regarding this matter। এখানে এবার ফলো করো যে আমরা জানি প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে কানেকশন তৈরি করা। সো এখানে দেখো রিগার্ডিংটা কিন্তু দিস ম্যাটার, নাউনের পূর্বে বসে আমি কি জানি, আমি সব জানি, এদের সাথে একটা বন্ড তৈরি করেছে। সো রিগার্ডিং কে যদি এখানে বলা হয় কি, তুমি উত্তর দিবা এখানে এটি পার্টিসিপল প্রিপোজিশনস। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও। বুঝলেও বলবে ডান, না বুঝলে বলবে স্যার প্লিজ রিপিট করেন। ওকে, কমেন্টসে দেখতে পাচ্ছি জি স্যার সবাই বুঝতে পারছি। হ্যাঁ, যারা বুঝতে পেরেছো থ্যাংক ইউ, যারা বুঝতে পারোনি একটু আমাকে ইনফর্ম করো যে স্যার আমরা এখনো বুঝিনি বা আবার একটু রিপিট করেন। রিপিট এগেইন বলা যাবে না, বলবে রিপিট করেন, বিকজ রিপিট মানেই হচ্ছে এগেইন, যেটাকে আমাদের ইংলিশে বলা হয় রিডান্ডেন্সি। এই রিডান্ডেন্সি করা যাবে না, রিপিট এগেইন কখনো বলা যাবে না, যে কোনো একটা বলতে হবে, হয় এগেইন না হয় রিপিট। একটু শিখে নিলাম আমরা ওই টপিক থেকে। ওকে, আমাদের পার্টিসিপল প্রিপোজিশন আই থিংক ক্লিয়ার। আমরা আরেকটা एग्जांपल দিচ্ছি, সেটা পাস্ট নিয়ে, বিকজ এটা একটা মজার জিনিস। আমরা আরেকটা एग्जांपल দিচ্ছি যে পাস্ট কে তুমি বাই ধরবা। যেমন ধরো एग्जांपल যদি দেই যে দা পদ্মা or পদ্মা, the Podda river
flows past our village. দেখো, the Podda river flows. The Podda river. So river কমন নাউন, আমি river যদি না দিই সেক্ষেত্রে আমার প্রবলেম নেই, বিকজ পদ্মা মানেই পদ্মা নদী, দিলেও আমার এখানে কোনো প্রবলেম হবে না। The Podda river flows past our village. আমরা আগেই বলেছি এই past কে তুমি ধরে নিবা by. So by একটা সিম্পল প্রিপজিশন, সবাই জানি। past একটা প্রিপজিশন আমরা অনেকেই জানি না, এটা দিয়েও আমাদের অনেকবার মেডিকেল বা উপর লেভেলে কোশ্চেন এসেছে। ওকে, সো দেখো বাংলার হচ্ছে যে আমাদের গ্রামের পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। ওকে স্যার, পার্টিসিপল এর ডেফিনিশনটা আবার বলবেন? ওকে ঠিক আছে, পার্টিসিপল এর ডেফিনিশন হচ্ছে যে সকল প্রিপজিশন পার্টিসিপল এর কাজ করে, একদম সোজা কথা, যে সকল প্রিপজিশন প্রেজেন্ট পার্টিসিপল এর কাজ করে তাকেই বলে পার্টিসিপল প্রিপজিশনস। একদম সোজাভাবে মনে রাখবো, ভার্ব আইএনজি গুলো যখন প্রিপজিশনের কাজ করবে তখন তাকে বলে পার্টিসিপল প্রিপজিশনস। ওকে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। এবার চলো আমরা চলে যাই নেক্সট, আমাদের পার্টিসিপল প্রিপজিশনস কে কভার হলো, এবার আমরা 6 এ চলে যাই। নাম্বার 6 আমরা কি কি পড়েছি? আমরা সিম্পল পড়েছি, ডাবল পড়েছি, কম্পাউন্ড পড়েছি, পার্টিসিপল পড়েছি, ফ্রেজ পড়েছি। ওকে, যারা পড়ে এসেছো ফার্স্ট থেকে, ঠিক আছে, আমাদের আলোচনাটা শেষ হোক, 7 পর্যন্ত শেষ হলে এরপরে আমি আবার রিপিটে যাব। ওকে, তখন আবার আমরা ক্লিয়ার হব। এবার নাম্বার 6 এ চলে যাই। এবার লিখো ডিট্যাচড প্রিপজিশনস। ডিট্যাচড প্রিপজিশনস যারা পরে যুক্ত হয়েছো, সো তুমি এখান থেকে ক্লাসটা ধরো, ইনশাআল্লাহ আমরা এটা শেষ হলে এরপর আমরা একটু রিভিউ করব। ওকে, যে ডিটেইলস প্রিপজিশনস, দেখো ডিটেইলস শব্দের অর্থ হচ্ছে আলাদা করা, একেবারে সোজা ভাষায় মনে রাখবে। এবং এখানে কিন্তু একটা মজার জিনিস আছে, আমি আবার বলছি যে আমরা পার্টিসিপল প্রিপজিশনস, ডিটেইলস প্রিপজিশন এবং আমাদের লাস্ট ওয়ানে যেটা আছে, এই তিনটা প্রিপজিশনস খুব দরকারি তোমার একাডেমিকের বাইরে, একটু মনোযোগ আমাকে দিতেই হবে। ওকে, হ্যাঁ ঠিক, মুসলিমা লিখেছে আগে আসলে না কেন? হ্যাঁ তোমাদের আগে আসা উচিত ছিল, কারণ তোমাদের তো বলেছে ক্লাস 6টায় হবে, সো তোমাদের এটা রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল, কারণ আমরা যেভাবে পড়ছি, যারা শুরু থেকে ছিল সবাই আমরা ক্লাসটি খুব ভালোভাবে এনজয় করছি। ওকে, যারা পড়ে এসছো আমরা রিপিট পরে করব। ওকে, দেখি ডিট্যাচড প্রিপজিশন, যেটা বলছিলাম ডিট্যাচড মানে হচ্ছে আলাদা বা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে ডিটেইলস প্রিপজিশনসটা আসলে চিনব কি করে, একটু জেনে নিলাম। ডিটেইলস মানে হচ্ছে আলাদা, তার মানে তুমি সংজ্ঞাটা লিখে নাও, আমি লিখে দিচ্ছি যে যে সকল প্রিপজিশন, যে সকল প্রিপজিশন বাক্যের শুরুতে, তার মানে দেখো যে বাক্যের শুরুতে কিংবা শেষে, যে বাক্যের শুরুতে কিংবা শেষে আলাদা বসে, মানে একা বসে, আলাদা কিংবা একা, যেটাই বলি আলাদা ভাবে বসে, যে আলাদা ভাবে বসে তাকে বলে ডিট্যাচড প্রিপজিশন। দেখো কি লিখেছি আমরা, যে সকল প্রিপজিশনস বাক্যের শুরুতে এবং শেষে আলাদাভাবে বসবে, তার মানে একা থাকবে,
আবার বলি যে বাক্যের শুরুতে কিংবা বাক্যের শেষে একা যদি কোনো প্রিপজিশন দেখতে পারো তার নামই হবে ডিটেলস প্রিপজিশন। সো একটু মনোযোগ দিব, যে প্রিপজিশনস আমি বাক্যের শুরুতে দেখব কিংবা আমি বাক্যের শেষে দেখব সেটার নাম হবে ডিটেলস। ডিটেলস এবং ডিটেলস। আবার বলছি, ইন এট অন টু আমরা পিছনে যে প্রিপজিশন গুলো পড়ে এসেছি, নাম অফ মাই, ইভেন ইফ নাম অফ ইওর বিজনেস, তুমি মনে রাখবা শুরুতে কিংবা শেষে যদি কোনো প্রিপজিশন আমি দেখতে পাই তার নাম হবে ডিটেলস প্রিপজিশন। সে যদি সিম্পলও থেকে থাকে আমি তাকে সিম্পলে রাখবো না, সে যদি ডাবলও থেকে থাকে আমি তাকে ডাবলে রাখবো না, আমি তাকে রাখবো ডিটেলস প্রিপজিশনস। আশা করি বুঝতে পারছো। এক্সাম্পল দিই, আমাদের আরো সহজ হয়ে যাবে। ওকে, দেখো এক্সাম্পল ফলো করে ক্লিয়ার হয়ে যায়। ধরো আমি যদি বলি যে whom have you bought it for, যে whom have you bought it for, খেয়াল করো whom have you bought it for। মুসলিমা আমাকে একটু কমেন্টস করে জানাবো, হ্যাঁ, যে তুমি এখানে বুঝতে পারছো কিনা। আমি একটু পরে বলবো, আমাকে কমেন্টস করো এখানে ফর কি সিম্পল প্রিপজিশনস না অন্য প্রিপজিশনস। মুসলিমা আমাকে কমেন্টস করো, বাকি যারা আছে একটু কমেন্টস করো যে whom have you bought it for। আমরা বলেছি একটি ওয়ার্ড দিয়ে তৈরি প্রিপজিশনস কে বলে সিম্পল। সো এখানে ফর কিন্তু একটা মাত্র ওয়ার্ড, এরপরে আমি কেবল বুঝিয়েছি ডিটেলস প্রিপজিশন। সো তুমি একটু চিন্তা করো, এরপর আমাকে কমেন্টস করো এখানে ফর কোন প্রিপজিশনস। বিনতে চৌধুরী ডিটেলস প্রিপজিশনস, হ্যাঁ দ্যাটস এ গুড, থ্যাংক ইউ সো মাচ for your response. This is details because আমরা আগেই বলেছি বাক্যের শুরুতে কিংবা শেষে যদি কোনো প্রিপজিশনস দেখতে পাই তার নাম হবে ডিটেলস। ফারজানা জান্নাত বলেছে সিম্পল, নো সিম্পল এখানে হওয়ার সুযোগ নেই। কেন? আগেই বলেছি বাক্যের শুরু কিংবা বাক্যের শেষ, বাক্যের শুরু কিংবা বাক্যের শেষ যদি আমি বাক্যের শুরুতে কিংবা শেষে কোনো প্রিপজিশন দেখতে পাই তার নাম হবে ডিটেলস। সেটা হোক সিম্পল, হোক কম্পাউন্ড, হোক ডাবল, ওখানে আমাকে আর সিম্পল ডাবল কম্পাউন্ড বলার সুযোগ নেই। এক কথা মনে রাখবো, শুরু এবং শেষ। মুসলিম আক্তার ডিটেলস, থ্যাংক ইউ। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, এটা আমাকে একটু মেনশন করো যে এটা তোমরা বুঝতে পারছো কিনা। এরপর আমরা লাস্ট রাউন্ডে যাব। ওকে, ধরো আমি আরেকটা एग्जांपल লিখছি। যদি আমি বলতাম এই বাক্যটাকে আমি যদি বলতাম ফর হুম হ্যাভ ইউ বট ইট, ফরটাকে যদি আমি আগে রিপ্লেস করে দিতাম ফর হুম হ্যাভ ইউ বট ইট, সেক্ষেত্রেও কিন্তু ফরটা সিম্পলি হতো। আমি যদি বলতাম যে তুমি কার সাথে কথা বলছো, তুমি কার সাথে, উইথ হুম, উইথটাকে আমি আগে রেখেছি সো সিম্পল বলবো না, ডিটেইলস বলবো। আবার যদি বলতাম হুম আর ইউ টকিং উইথ, উইথটা কিন্তু আমি শেষে রেখেছিলাম সো সেটাও কিন্তু হয়ে যেত ডিটেইলস। ধরো আমরা আরেকটা एग्जांपल দিই। ধরো যদি বলি যে আই হ্যাভ none here to depend upon। একটু মনোযোগ দেই বা ফলো করি, আমাকে এবার বলতো upon। দেখো আমরা বলেছিলাম যে আমরা কিন্তু upon, যে আমরা প্রিপজিশনস মুখস্থ করব না, আমরা ডাবল প্রিপজিশন চিনব কি করে, দুটো প্রিপজিশনের সমন্বয়ে গঠিত হবে। এখানে আপ এবং অন দুটো সিম্পল মিলে তৈরি হয়েছে আপ অন। সো ডাবল প্রিপজিশন সবাই বলবে, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই বাক্যগুলো তুমি যে কোনো শিক্ষার্থীকে দাও না কেন তারা বলবে ডাবল।
সেটা যেই হোক, হু এভার, সে ডাবল বলবে। কিন্তু তুমি কি ডাবল বলবা? তোমাকে আমি ডাবল বলতে বলিনি, বা তুমি কোন আনসার দিবা কিন্তু মধ্যে আমরা শিখে গিয়েছি। দেখো, আপনটা কিন্তু বাক্যের শেষ প্লেসে আছে, একেবারে শেষে আছে। সো এবার বলো, কমেন্টস করো, আপনটা এখানে কি ডাবল প্রিপোজিশন বলবো, না আপনটাকে আমরা যেটা পড়ে সেই মাত্র সেটা বলবো? একটু কমেন্টস করি আমি, আমাকে একটু কমেন্টস করো যে আপন, এখানে আপনটাকে সিম্পল না বলে আমাদের বলতে হচ্ছে কি ডিট্যাচড। কেন বলতে হচ্ছে? বিকজ আপনটা বাক্যের শেষে আছে। মনে থাকবে? একটু ক্লিয়ার হও, না বুঝলে কমেন্টস করতে পারো। তার মানে দেখো, বলছি যে প্রিপজিশনই হোক না কেন, শুরুতে শেষে তুমি দেখবা সেটাকে অন্য কোনো প্রিপজিশন সেম বলার কোনো সুযোগ নেই, শুধু আমরা বলবো ডিটেচ প্রিপজিশনস। ওকে, বিকজ ও একটা বাক্যের শেষে কিংবা একটা বাক্যের শুরুতে থাকবে। ওকে, ডাবল নাকি ডিটেচ? না, এখানে ডাবল সুযোগ নাই, এখানে ডাবল বলবো না, বিকজ বাক্যের শেষে আছে। বাক্যের শেষে থাকলে সেটা ডিটাচ হবে, তুমি এটাই মনে রাখবা। শুরুতে বা শেষে যদি থাকে সেটার নাম ডিটাচ, ডিটাচ এবং ডিটাচ। ওকে, এখানে ডাবল বলা যাবে না, এখানে ডিটাচ প্রিপজিশনস বলবো। ওকে, আমরা চলে যাব লাস্ট ওয়ানে, আমাদের আরেকটা আছে, সেটাই চলে যায় নাম্বার 7। এটা আমাদের খুব দরকারি, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ডিসগাইজড। disguised, disguised prepositions। তাহলে কোন সময় ডাবল বলবো? হ্যাঁ, যখন দেখবা ডাবল প্রিপজিশনস শুরু বা শেষে বসেনি, সেক্ষেত্রে বলবা ডাবল। ধরো আমি যদি বলতাম দ্য স্টুডেন্ট অফ শাকের স্যার, the student of Shakir sir depends upon his opinion। এবার ফলো করো তো, depends upon, এই upon বলার পরে কিন্তু বলেছি his opinion। তার মানে এখানে কিন্তু আপনটা শেষে নেই, আপনটা his opinion এর আগে আছে। দ্যাটস ওয়াই এখানে এটাকে বলবো আমরা ডাবল। ক্লিয়ার? যখন আমরা দেখব ডাবল কিংবা সিম্পল শুরুতে বা শেষে নেই, সেটাই হয়ে যাবে সিম্পল প্রিপজিশনস কিংবা ডাবল বা এনি টাইপস অফ এনি কাইন্ডস অফ প্রিপজিশনস। শুরুতে শেষে দেখলে সব পরিণত হয়ে যাবে ডিটেচে। ওকে স্যার, আমার নাম দিয়ে एग्जांपल দেন। ওকে, মুসলিম আক্তার, ঠিক আছে, এরপর ইনশাআল্লাহ দেব। ওকে, আমরা চলে যাই ডিসগাইজ প্রিপজিশনস। এবার দেখো, ডিসগাইজড এর বাংলা অর্থের সাথে আমরা অনেকেই পরিচিত। ডিসগাইজড মানে হচ্ছে ছদ্মবেশ ধরা। তার মানে এই প্রিপজিশনসটা সব সময় ছদ্মবেশ ধরে থাকবে, লুকিয়ে থাকবে চোরের মতো, বা একদম কি বলবো ফল ফাইন্ডারের মতো কোথাও লার্কিং অবস্থায় থাকবে, অল অন সাডেন এসে সে দেখা দিবে। তার মানে এই ডিসগাইজড এর কাজ হচ্ছে সে লুকিয়ে থাকবে, চুপ করে এক জায়গায় বসে থাকবে, আমরা তাকে টেনে বের করে নিয়ে আসবো, এই ডিসগাইজড এখান থেকে বের হও। বাট হাউ টু নো সেটা এবার দেখছি। ডিসগাইজ প্রিপজিশনের সংজ্ঞাটা একটু লিখে নেই আমরা, বিকজ এটা আমার একটু দরকারি। লিখো যে কখনো কখনো, যে কখনো কখনো, সব সময় না, কখনো কখনো, ইন এবং অন এর পরিবর্তে, যে কখনো কখনো ইন এবং অন এর পরিবর্তে, এ কখনো কখনো ইন অন এর পরিবর্তে আরেকটা প্রিপজিশন আছে এখানে অফ, তিনটা, ইন অন অফ এর পরিবর্তে এ এবং ও ব্যবহৃত হয়ে, ব্যবহৃত হয়ে যে প্রিপজিশনের কাজ করে,
যে প্রিপজিশনের কাজ করে তাকে বলে disguised prepositions। দেখো কি লিখেছি যে sometimes এটা in on এবং off এর পরিবর্তে কে কে ব্যবহৃত হবে দেখি আমরা ব্যবহৃত হবে এর এবং ও কার পরিবর্তে in on এবং off in on off এই তিনটার পরিবর্তে এ আর ও ব্যবহৃত হয়ে যে প্রিপজিশনের কাজ করবে সেটাই হবে disguised prepositions। ওকে, এবার ধরো আমরা এক্সাম্পলে যাই, তাহলেই আমরা বুঝতে পারবো। এক্সাম্পলে চলে যাই। ওকে, নাম্বার 1 আমরা মুসলিমা ওর নাম দিয়ে এক্সাম্পল লিখতে বলেছে। হ্যাঁ, আমরা মুসলিমাকে ইউজ করি। যে দেখো, যদি আমি বলি যে মুসলিমা false মুসলিমা false asleep একটু নিচে লিখি asleep। দেখো, এবার একটু ফলো করি আমরা যে মুসলিমা falls asleep। এবার ফলো করো, এখানে যে এটা আমরা লিখেছি, এই এটাই হচ্ছে এখানে disguised। এ কার কাজ করবে? এইখানে ইন এর কাজ করবে। কেন করবে আমরা সেটুকু পরে দিচ্ছি। যে মুসলিমা falls in sleep, এখানে ইনটা ছদ্মবেশ ধরে আছে এর, এই কারণে এ এখানে আর্টিকেলের কাজ করবে না। এটাকে বলতে হবে prepositions। But what type of prepositions here is used? Then you have to give an answer that a is here used as a disguised prepositions। Okay, হ্যাঁ ঠিক আছে। কখন ওটা আমরা দিচ্ছি যে কখন এই নাউনকে আমরা চেঞ্জ করব ধরবো, এটা আমরা আলোচনায় আসছি, আগে একটু বুঝে নিই। ওকে, যে মুসলিমা falls asleep তার মানে এখানে ইন এর কাজ করবে। এ কেন ইন করবে বা এ কখন মানে তোমার অন কখন এ হবে সেটা আমরা একটু পরে দিচ্ছি। এক্সাম্পল 2, দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা একটু দেখি আমরা, তারপরে মার্ক করে দিচ্ছি মানে ইন এবং অনকে কেন এ ধরবো বা বাকিটাকে কখন আমরা কি ধরবো। সেটা আমরা এক্সাম্পল ধরো, আমরা আরেকটা এক্সাম্পল যদি দেই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি অন এটা। যেমন ধরো এক্সাম্পল লিখি যে such example যে আহমেদ সোহাগ মানে তোমাদের সোহাগ স্যার। ওকে, আমরা এটাকে একটু ইরেজ করে ছোট করে নিই। ওকে, তার মানে এটা হচ্ছে এ। ওকে, তাহলে লিখছে আহমেদ সোহাগ স্যার went a hunting। দেখো, তোমাদের সোহাগ স্যার শিকারের জন্য বের হয়েছে। এবার আমরা দেখি এখানে ফলো করি, এখানে দেখো এটা কার কাজ করবে। ওকে, যে আহমেদ সোহাগ স্যার went a hunting, এখানে এটা কার কাজ করবে? ও করবে অন এর কাজ। কেন করবে আমরা বলছি যে আহমেদ সোহাগ স্যার went a hunting। সোজা ভাষা মনে রেখো, যখন দেখবা এরপরে ভার্ব আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, যখন দেখবো আমরা এরপরে ভার্ব আইএনজি আছে, তার মানে আর্টিকেলের পরে ভার্ব আইএনজি আছে, তখন এটা কাজ করবে অনে। যখন দেখবা এটা কোনো ওয়ার্ডের সাথে যুক্ত আছে, তখন সেটা কাজ করবে ইনে। আবার বলছি, যখন দেখবো এরপরে ভার্ব আইএনজি আছে, সেটা হবে অন।
তার মানে এটা কার কাজ করবে, অনেক কাজ করবে। আর যখন এটা দেখবার এটার পরে ভার্ব আইএনজি নেই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ইন। বুঝতে পারছি? সো মনে রাখবা, যখন এর পরে ভার্ব আইএনজি থাকবে তখন এ হচ্ছে অনেক কাজ করবে, আর যখন এটা কোনো ওয়ার্ডের সাথে লেগে থাকবে তখন এটা কাজ কার কাজ করবে, এটা কার কাজ করবে বলতো, ইনের কাজ করবে। ওকে, এবার আমাদের অফ এর ব্যবহারটা আছে, এক্সাম্পলটা দেই, আমরা তিনটা এক্সাম্পল দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো ফ্রি অফ এর ব্যবহারটা তোমরা সবাই জানো। এক কথা মনে রাখবে, আমরা বলি, যদি বলি এখন সময় কয়টা, ঘড়িতে কয়টা বাজে, আমরা বলি হোয়াট টাইম ইজ ইট নাও, উত্তর দাও ইট ইজ 5 o'clock, ইট ইজ 10 o'clock, ইট ইজ 6 o'clock। সেম কেস, যখন ঘড়ির সাথে রিলেটেড দেখবা তখন ওটা হয়ে যাবে অফ। ওকে, যেমন আমরা লিখতে পারি it is 6 o'clock, 6 o'clock। দেখো এই এখানে ওটা হচ্ছে অফ। তার মানে মনে রাখবা, যখন ওটা কন্ট্রাকশন আকারে থাকবে, এই যে আমরা এখানে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করেছি, ওটা যখন কন্ট্রাকশন আকারে থাকবে তখন মনে রাখবা এটা হচ্ছে অফ। তার মানে এখানে এফটাকে খেয়ে ফেলছে। কন্ট্রাকশন মানে হচ্ছে কোনো কিছু খেয়ে ফেল, সংক্ষেপ করে ফেল। যখন এটা খেয়ে ফেলছে এখানে এফ কে, তখনই মনে করবা এখানে ওটা হচ্ছে অফ এবং এটা হচ্ছে ডিসগাইজ প্রিপজিশনস। অফ